गुड मॉर्निंग बिजनेस डेवलपमेंट प्रोग्राम आज के तीन नम्बर भिडियो बोलेছিলাম যে রিয়েল এস্টেট এমন একটা সেক্টর যে সেক্টরের যদি ঠিকঠাক আমরা নিয়ম মেনে কাজ করি তো এই সেক্টর আমাদের যে আনএমপ্লয়মেন্টের যে সমস্যা একদম মিটিয়ে দেবে এবং এই এমন একটা সেক্টর যে সেক্টরে সমস্ত ধরনের মানুষ কাজ করতে পারেন এবং শুধু কাজ করতে পারেন না উইদাউট ইনভেস্টমেন্ট অর্থাৎ মনিটারি ইনভেস্টমেন্টে অনলি ফর দ্য নলেজ সেটা দিয়ে আপনি আপনার বিজনেস চালু করতে পারেন এবং স্টেপ বাই স্টেপ রিয়েল এস্টেটের বিভিন্ন সেক্টরেতে আপনি যাওয়া আসা করতে পারেন। শুধুমাত্র যেটা দরকার আপনাকে নলেজটা। অনেকেই আছেন যে দিনে জেগে স্বপ্ন দেখেন বা এখন আপনারা দেখবেন ফেসবুকে যদি সবাই আমরা মোটামুটি ফেসবুকে ওয়াকিবহল, তো ফেসবুকেতে আপনারা দেখবেন যে নানা ধরনের ভিডিও আসছে, ট্রেডিং ভিডিও আসছে, যেখানে বলছে আপনি 500 টাকা দিয়ে ট্রেডিং চালু করতে পারেন, মাসে 1 লাখ টাকা, কেউ বলছে 10 লাখ টাকা, কেউ বলছে আপনি যে টাকা ইনভেস্ট করবেন তার প্রায় 3 টাইমস আপনি টাকা রোজগার করতে পারেন। এই ধরনের সমস্ত ভিডিও আপনারা আসছেন এবং অনেক মানুষ প্রলোভনে সেই সব জায়গায় যাচ্ছেন। সবাই যে ভুল বলছে, সবাই যে ঠিক বলছে, আমি সেই জায়গায় যাচ্ছি না। বাট আমার বক্তব্য খুব পরিষ্কার, যে কোনো জায়গায় যে কোনো জিনিস করার আগে আমি কতটা জানি সেই জানার উপর নির্ভর করে আমি স্টেপটা এগোবো। এটাই যে কোনো বিজনেসের মূল মন্ত্র। কি আমার আচ্ছা, এইবারে তো সেই বিজনেসের মেন জিনিসগুলো নিয়ে আমি আস্তে আস্তে করে আসবো। যেমন আমার মা বিজনেসের ABCD প্রথম আমি আমার মায়ের কাছ থেকেই শিখেছিলাম যে কি করে বিজনেস করতে হয়, কমিউনিকেট করতে হয়। এবং শুধু আমার মা নয়, যে কোনো ব্যবসাদার লোক যখন বিজনেসে আসেন তার পরিবারের একটা বিশাল বড় ভূমিকা থাকেন। তো যাই হোক, তো সেই বিষয়গুলো আমাদের পরবর্তী ভিডিওতে আমি নিশ্চয়ই আপনাদের কাছে আরও ধীরে ধীরে বলবো। তো এখন মেন বিষয়টা হচ্ছে কিভাবে আমি যে বললাম যে উইদাউট ইনভেস্টমেন্ট, মনিটারি ইনভেস্টমেন্ট আপনি এই ব্যবসা চালু করতে পারেন। তো রিয়েল এস্টেট এমন একটা জিনিস যার যে কোনো ব্যবসারই ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের একটা বিষয় থাকে। অর্থাৎ মার্কেটে যদি ডিমান্ড না থাকে, মানুষের নিড, মানুষের ওয়ান্ট যদি না থাকে, তাহলে আপনার যে প্রোডাক্ট আপনি তৈরি করছেন সেই প্রোডাক্টের কোনো ভ্যালু থাকবে না। এবং সেই নিড এবং ওয়ান্ট যতক্ষণ না আমি জানতে পারবো ততক্ষণ অবধি আমি আমার প্রোডাক্টটা তৈরি করতে পারবো না। আমি 1970 বা 60-এর দশকে মার্কেটিং কথার একটা অর্থ ছিল কি, যে আমি আমার প্রোডাক্টটা তৈরি করলাম একটা পার্সপেক্টিভের ওপরে যে হ্যাঁ এই মালটা চলতে পারে, করে তারপর যেটা করা হতো পুশিং করা হতো। অর্থাৎ মার্কেটে যারা বায়ার্স বা সেলার যাই হোক, সেখানে তাদের পুশ করা হতো যে এইটাকে তুমি সেল করো। এবং সেল করতে গিয়ে তারপর দেখা গেল যে নানা ধরনের জিনিস সেল হচ্ছে না, যিনি প্রোডাক্টটা তৈরি করছেন তার ইনভেস্টমেন্ট হয়ে গেছে, তখন এক্সট্রা অফার, বাই ওয়ান গেট ওয়ান, এই ধরনের জিনিস দিয়ে জিনিসটাকে মানুষের কাছে উপলব্ধ করানো হতো। কিন্তু মার্কেটিং ম্যানেজমেন্টের গুরু যাকে বলা হয় ফিলিপস কোডলার, 70-এর দশকে যখন তার বই ফিলিপস কোডলারের মার্কেটিং ম্যানেজমেন্টে, যারা ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছেন, ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করছেন, বিজনেস ফিল্ড নিয়ে পড়াশোনা করছেন, ফিলিপস কোডলারকে চেনেন না এরকম কোনো মানুষ নেই। তো সেই ফিলিপস কোডলার আমাদের দেখালেন যে প্রোডাক্ট তৈরি করার আগে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তার সার্ভে, মার্কেট সার্ভে। অর্থাৎ সেটা মার্কেটে চলবে কি না, মানুষের নিড কি, মানুষের ওয়ান্ট কি। রিয়েল এস্টেট একটা সময় একটা সেক্টর ছিল, বিশেষ করে যারা নিউ টাউন, সল্টলেক এই এরিয়াগুলো ছিলেন তারা জানবেন যে রিয়েল এস্টেটে অনেকে ইনভেস্টার ফ্ল্যাট কিনে রেখে দিত এবং পরে সেটাকে রিসেল করতো।
এবং এই ইনভেস্টরদের মধ্যে বেশিরভাগই ছিল এনআরআই। যখন এনআরআই নীতি যখন একটু চেঞ্জ হয়ে গেল, আমেরিকা বলল যে না, আমরা এইভাবে এনআরআইকে নেব না, বা এশিয়া বা ইন্ডিয়া বা এইসব ছেলেকে ওবামা গভর্নমেন্ট যখন এলো, যখন কাট অফ করতে শুরু করলো, ঠিক সেই সময় আপনাদের মনে আছে কি না জানি না, যে রিয়েল এস্টেট ব্যবসা অর্থাৎ নিউ টাউন বলুন, সল্টলেক বলুন, যেসবে এরকম ফ্ল্যাট তৈরি হতে হতেই বুক হয়ে যেত এবং সেল মানে পারচেস হয়ে যেত, এবং সেটাকেই আবার রিসেল করা হতো। হট করে ড্রপ করে গেল এবং অনেক বড় বড় নামজাদা কোম্পানি তাদের ফ্ল্যাট সেল করা গেল না। এবং এখনও পর্যন্ত আপনারা যদি সল্টলেক বা এইসব এরিয়ায় যান, দেখবেন অনেক ফ্ল্যাটই খালি আছে। অ্যাকচুয়ালি যেটা হলো যে এই ধরনের যে ব্যবসাটা, এটা B2B ব্যবসা হচ্ছিল, অর্থাৎ বিজনেস টু বিজনেস, এবং তারপর যাচ্ছিল বায়ার্সের হাতে। বাট ইকোনমিক্সের ভাষায় ব্যবসাটা তখনই আপনার ফ্লারিশ করবে যতক্ষণ না আপনি মানুষের বেসিক নিডস কি সেটা আমি যতক্ষণ না ধরতে পারবো না। এই জায়গাতেই কিন্তু আটকে গেল এরা। এখানকার যারা রিয়েল এস্টেট, যারা অনেকে নিয়ম মেনে কাজ করেন, গর্ব করে বলতে পারি আমাদের কনসালটেন্সিতে যে সমস্ত কাজগুলো আমরা করি, আমরা ফার্স্ট যে জিনিস করি, নতুন ডেভেলপার হোক পুরনো ডেভেলপার হোক, যে মার্কেটকে ফার্স্ট হচ্ছে স্টাডি করা। স্টাডি করার অনেক নিয়ম আছে। আমরা এই যে ফেসবুক করি, মানুষের সাথে মিশি, তার বা আমাদের যে ফ্ল্যাটগুলো আমরা তৈরি করি, শুধু তৈরি করে দিলাম ক্লায়েন্টকে দিয়ে দিলাম তা করি না, আমরা ক্লায়েন্ট বেস তৈরি করার চেষ্টা করি, মানে বায়ার্স বেস। বায়ার্স এলো যখন দেখতে, সে আমাদের একটা ফিডব্যাক দেয়, আমরা সেই ফিডব্যাকটাকে নিই যে কী চাইছেন, ওনার কনসেপ্টটা কী। অনেক সময় এরকম হয়, একটা বিল্ডিং যখন শুরু হয় তো বায়ার্সের অনেক ধরনের চাহিদা থাকে, এটা হবে ওটা হবে, অনেকগুলো জিনিস হয়তো তিনি না বুঝেই বলেন। অনেক ক্ষেত্রে কেন জানলা এত বড় বড় করবেন, আমার প্রাইভেসিটা নষ্ট হচ্ছে এক্সেট্রা। কিন্তু তাকে যখন এনভায়রনমেন্ট সম্বন্ধে বোঝানো হলো, তখন তিনি সেটা বুঝলেন, ও হ্যাঁ রাইট, আমার ভেন্টিলেশনের একটা প্রবলেম হতে পারে, গরম হতে পারে। তো এই যে ফিডব্যাকগুলো আমরা পাই এবং যে কমিউনিকেট করি, এটা আমাদের কোয়ালিটিকে ডেভেলপ করতে সুবিধা হয়। এবং আজকের দিনে দাঁড়িয়ে আমরা যে বিল্ডিংগুলো বা ফ্ল্যাটগুলো তৈরি করছি, এটা আমাদের আপনাদের আশীর্বাদ বলতে পারেন, সেগুলো কিন্তু আমাদের পড়ে থাকে না। বিশেষ করে আপনাকে একটা মানে ইনফরমেশন না দিলে পাচ্ছি না যে বেহালাতে এরকম অরবিন্দনগর 143 নম্বর ওয়ার্ড, যেখানে ফ্ল্যাট সেল ভ্যালু খুব কম হয়, মানে 2,500 টাকা 3,000 টাকা পার স্কোয়ার ফিট এরকম সেল হয়। তো সেই জায়গাতে আশেপাশের সব ফ্ল্যাট এখনও কিন্তু বিক্রি হয়নি, কিন্তু গর্ব করে বলছি আমাদের ফ্ল্যাট কিন্তু সেল হয়ে গেছে। এবং যে ডেভেলপারের কাজ এটা আমরা করেছিলাম, সে প্যারালাল আরেকজন আর্কিটেক্টের সাথে করিয়েছিলেন, তার ফ্ল্যাট কিন্তু এখনও পড়ে আছে। আর আমাদের যে ফ্ল্যাটগুলো সেগুলো বিক্রি হয়ে গেছে, এবং সে আবার আমাদের নতুন করে 2-3টে কাজ দিয়েছে। সেই কাজগুলো যখন আমরা করতে যাচ্ছি, আমরা আগে ফার্স্ট হচ্ছে আমাদের মানুষের নিডস এবং রিকোয়ারমেন্ট, এইটা আমাদের দরকার। তো এইটা করতে গেলে যেটা হয়, মার্কেটকে মারাত্মকভাবে স্টাডি করতে হয়, ডেটা কালেক্ট করতে হয়। এই কাজের জন্য যারা যে সব ইঞ্জিনিয়ার দরকার বা আর্কিটেক্ট দরকার, নট অনলি ফিডব্যাক দেওয়ার জন্য, এখন এই যে দেখছেন না ফেসবুকেতে ফুড ব্লগাররা কাজ করছে, এবং সব ফুড ব্লগার যে খুব ভালো কাজ করছেন তা নয়, অনেক উল্টোপাল্টাও প্রচার করছে, পাবলিশ করছে। অ্যাকচুয়ালি দে আর নট দ্য ট্রেন্ড, কিন্তু কিছু কিছু ফুড ব্লগার আছে আমি দেখছি দে আর দ্য ট্রেন্ড, তারা কিন্তু খুব ভালো কাজগুলো করছেন। এবং এই যে ছোটোখাটো রেস্টুরেন্ট যাদের আগে ভালো কাজ, ভালো ফুড তৈরি করে কিন্তু বায়ার্স পায় না, তারা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সেটা পাচ্ছেন। কেন? মানুষকে তাকে চেনাতে হবে যে আমি এই জিনিসটা করছি, পৌঁছে দিতে হবে। তো ঠিক তেমনই এই কাজটা বর্তমান ই-কমার্স আমাদের মার্কেটে এসে গেছে। অর্থাৎ মার্কেটিং করা, মার্কেটিং মিনস দ্য পজিটিভ থিংস। আমি
পিপুলের কাছে পৌঁছাবো। অর্থাৎ মার্কেটিং এই নয় যে এই জায়গায় আমাদের 10 টাকার বিরিয়ানি পাওয়া যাচ্ছে বলে একটা চমক দিয়ে দিলাম, তার ভিউয়ার্স কিছু পেয়ে গেল, কিন্তু আলটিমেটলি কয়েকদিন বাদে সে তার ভিউয়ার্স হু করে পিক আপ করবে, কারণ মানুষ যখন গিয়ে দেখবে যে তার যে ভিউজগুলো ছিল সেটা সম্পূর্ণ ভুল। কেন এটা তো সাধারণ জিনিস যে একটা প্রোডাক্ট তৈরি করতে গেলে তার মধ্যে একটা কস্ট থাকে, সে কি করে দেবে ওই টাকাতে। কিন্তু অনেক ব্লগার আছে যারা একদম সুন্দরভাবে বলছে যে হ্যাঁ এটার প্রোডাক্টের দাম 150 হোক, 200 টাকা হোক, 500 হোক, অ্যান্ড এই কোয়ালিটি দিয়ে করছে, এরকম টেস্ট হচ্ছে। দ্যাট ইজ দ্য পজিটিভ মার্কেটিং। আমি আমার অরিজিনাল কোয়ালিটিটাই আমি মানুষকে দেব। আমি কখনো আমার ড্রব্যাক্সগুলো আছে সেটাকে আড়াল করে মিথ্যে কিছু মানুষকে দেব না। ঠিক এই কাজটাই ই কমার্সের মাধ্যমে কিন্তু অনেক বেকার ছেলেরা আছেন যারা কিন্তু করতে পারেন। এবার বেকার আছে সকার হচ্ছে না কেন, তার কারণ হচ্ছে অনেকগুলো ফ্যাক্টর কাজ করছে। যে তাকে আগে বিজনেস মেন্টালিটি হতে হবে, কিছু করব এই একটা চিন্তাভাবনা করতে হবে, এবং করে দেখাবো এটাও চিন্তাভাবনা করতে হবে। অর্থাৎ বিহেভিয়ারের একটা ব্যাপার আছে। আমি বাড়িতে বসে থাকবো আর ভাববো যে আমি 1 লাখ টাকা মাসে রোজগার করব, হবে না। ধীরে 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 আপনার ফাউন্ডেশনকে তৈরি করতে হবে। তার জন্য আমি আগেরটা যেমন বলেছিলাম, উই শ্যাল ওভারকাম, এইটা রাখতে হবে, পড়তে হবে, উঠতে হবে, কোন জায়গায় ভুল হচ্ছে শিখতে হবে, এবং 3টে বিষয়কে রেগুলার ওয়াইজ প্র্যাকটিস করতে হবে। 1 ইজ দ্য লার্নিং, 2nd 1 রিডিং, অ্যান্ড 3rd 1 ইজ এ কমিউনিকেশন। এরপরে দেখাবো যেমন আমাদের যে কাজগুলো, একটা শুধু ডিজাইন করলেই হলো না, অনেক ডিজাইনের কর্পোরেশন দিতে চান, রিল্যাক্সেশন করে। তো সেই রিল্যাক্সেশন অনেকে ঠিক আছে পার্টি এই টাকা দিচ্ছে, যা হোক করে একটা বার করে দিলাম, আমরা তা করি না। আমরা বিল্ডিংটাকে যতক্ষণ না সেটা স্যাংশন পাচ্ছি, রিল্যাক্সেশন হচ্ছে, দুপুর হোক রোদ্দুর হোক, আমরা কিন্তু দৌড়ি করি। তো পরেতে যেমন একটু বাদে জোকা যাব, কী জন্য যাব, কেন যাব, সেগুলো নিয়েও বলবো। তো দেখুন আমরা কিভাবে আমাদের ওয়ার্ক অ্যাক্টিভিটিসটা আমরা করি।